বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গত ক্লাসে আমরা মোটামুটি রিজেনারেশন প্রসেস সেটা আমরা আলোচনা করছি, যদিও এই বইয়ের ভিতরে আমাদের এগুলো বিস্তারিত এইভাবে এখন বলতে আমি পাইতেছি না, কিন্তু আমার কাছে একটা নোট আছে, আমি দিয়ে দিব ইনশাল্লাহ পরে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি আর কি কি আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, সম্ভবত পরে এগুলো বিস্তারিত লিখতে পারে, আমি দেখি। আচ্ছা, Yes, এরপরে sir. থাইরিস্টর টার্ন অন। A thyristor is turned on by increasing the anode current. অ্যানোড কারেন্ট বাড়াইলে থাইরিস্টরটা অন হয়। থাইরিস্টর অন করতে গেলে এর অ্যানোড কারেন্টটা আমাদের বাড়াইতে হবে, তাই না? অ্যানোড কারেন্ট বাড়ায় যখন আমাদের অ্যানোড কারেন্টটা আমাদের সাফিসিয়েন্টলি ইনক্রিজ হয়ে যাবে, ল্যাচিং কারেন্টের সমপর্যায়ে হয়ে যাবে, তখন থাইরিস্টরটা আমাদের অন হয়ে যাবে। দিস ক্যান বি অ্যাকমপ্লিশড ইন ওয়ান অফ দ্য এক থার্মালস। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস বলছে, সেটা হলো যে অ্যানোড কারেন্ট এর মান টেম্পারেচারের উপরে ডিপেন্ড করেও বাড়তে পারে। আমরা যদি তাপমাত্রা বাড়াইতে পারতে এক সময় দেখা যাবে যে একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য সাফিসিয়েন্ট অ্যানোড কারেন্ট ফ্লো করতেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, সাফিসিয়েন্ট ভোল্টেজের জন্য দেখবা যে টেম্পারেচারের জন্য এক সময় দেখা যাবে যে আমাদের অ্যানোড কারেন্টের মান সাফিসিয়েন্ট হয়ে গেছে। এর কারণ হলো টেম্পারেচার যখন বাড়ে তখন আমাদের ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়, তখন আমাদের এক্সট্রা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয় উইথ ইনক্রিজ লিকেজ কারেন্ট। This increase in current causes alpha 1 and alpha 2 to increase. এই লিকেজ কারেন্ট আলফা 1 আলফা 2 কে বাড়ায় দেয়। ডিউ টু রিজেনারেশন অ্যাক্টিভ may tend to unity and the thyristor may be turned on. যে কারণে আমাদের রিজেনারেশন প্রসেসের কারণে আমাদের এক সময় থাইরিস্টরটা আমাদের অন হয়ে যেতে পারে। ঠিক আছে, টেম্পারেচার বাড়াইলে ডিউ টু দ্য নেগেটিভ ডিউ টু রিজেনারেশন অ্যাকশন মে টেন টু ইউনিটি আছে, যেটা বললাম সেটা এক সময় গিয়ে দেখা যাবে যে থাইরিস্টরটা আমাদের অন করে দিবে। 2 নাম্বার, অনেক সময় লাইটের কারণে আমাদের এই অ্যানোড কারেন্টের মান বাইরে যেতে পারে, কারণে লাইট ইজ অ্যালাউড টু স্ট্রাইক দ্য জাংশন অন এ থাইরিস্টর, দ্য ইলেকট্রন হোল পেয়ার ইনক্রিজ। ওইরকম যদি আমাদের জাংশনে লাইট পড়ে তাহলে ইলেকট্রন হোল পেয়ার বাড়তে থাকলে এক সময় গিয়ে দেখা যায় যে লাইট অ্যাক্টিভেটেড থাইরিস্টর, এগুলো হলো লাইট অ্যাক্টিভেটেড থাইরিস্টরের জন্য প্রযোজ্য। সবগুলোই কিন্তু লাইট সেনসিটিভ না, কিছু কিছু থাইরিস্টর আছে যেগুলো লাইট অ্যাক্টিভেটেড থাইরিস্টর, ওগুলোর জন্য। আরেকটা হলো ভোল্টেজ বাড়াইতে এক সময় গিয়ে আমাদের ব্রেকডাউন ঘটে, যে সময় আমাদের সাফিসিয়েন্ট অ্যানোড কারেন্ট ফ্লো করে, তখন আমাদের থাইরিস্টরটা অন হয়ে যায়। ঠিক আছে, তো এরকম কিছু। আরেকটা হলো গেট কারেন্ট। এই গেট কারেন্টের কারণেও আমাদের যদি একটা গেট পালস দেই তাহলে কি হয়, এই গেট পালসের কারণে আমাদের থাইরিস্টরটা অন হতে পারে। ক্লিয়ার? তাহলে একটা থাইরিস্টরকে টার্ন অন করতে গেলে আমরা কি করতে পারি? আমরা যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়াই দেই, টেম্পারেচার বাড়াইতে এক সময় গিয়ে আমাদের থাইরিস্টরের ব্রেকডাউন ঘটবে এবং সে সাফিসিয়েন্ট কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, একটু মিউট করে দেই সবাইকে। হ্যাঁ, এই টেম্পারেচারের কারণে টেম্পারেচার ইনক্রিজ হইতে এক সময় গিয়ে আমাদের ব্রেকডাউন ঘটবে এবং আমাদের থাইরিস্টরটা অন হয়ে যাবে। 2, লাইট অ্যাক্টিভেটেড থাইরিস্টরের ক্ষেত্রে যখন আমাদের সাফিসিয়েন্ট লাইট পড়ে তখন আমাদের ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়, তখন আমাদের অ্যানোড কারেন্ট এর মান তখন আমাদের ইনক্রিজ হয়। আরেকটা হলো হাই ভোল্টেজ অ্যানোড টু ক্যাথোড। এই যে অ্যানোড টু ক্যাথোড ফরওয়ার্ড ভোল্টেজ যদি আমাদের বাড়াইতে থাকি, অ্যানোড টু ক্যাথোড ফরওয়ার্ড ভোল্টেজ বাড়াইতে এর আগে যেটা আলোচনা করছিলাম, এক সময় গিয়ে ব্রেকডাউন ঘটে। জাংশন J2, যেটা বলছিলাম J2 জাংশনের, যার কারণে আমাদের সাধারণত কারেন্ট ফ্লো করে না, J2 জাংশন যেটা রিভার্স বায়াস হয়ে থাকে, এর এক সময় ব্রেকডাউন ঘটে হাই ভোল্টেজের কারণে, তখন আমাদের এর ভিতর দিয়ে সাফিসিয়েন্ট কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, আরেকটা হলো, আর একবার যদি কারেন্ট ফ্লো করে তখন রিজেনারেটিভ প্রসেস অটোমেটিক চালু হয়ে যায়, এরপরে আমাদের আর অ্যানোডকে থাইরিস্টরকে থামানো যায় না। এরপর আরেকটা কারণ হলো গেট কারেন্টের কারণে। আমরা যদি একটা গেট পাস দেই, গেট পাস দিলে এই গেট, হ্যাঁ স্যার এটা কোন বই থেকে স্যার পড়াইতেছেন স্যার? এটা হলো ওই যে হারুন রশিদ, মোহাম্মদ এইচ রশিদ। পেজ কত স্যার?
এটা হলো 473 473 পৃষ্ঠা আমার পিডিএফ এ আছে। মেইন বই কি রকম আছে আমি জানি না, আমার পিডিএফ এ 473 পৃষ্ঠা। স্যার মেন বই সেমই আছে স্যার, 473 আচ্ছা আছে 9.4। হ্যাঁ ঠিক আছে। তো আরেকটা হলো হাই ভোল্টেজ, যেটা বললাম সেটা হলো জাংশন J2 ব্রেকডাউন ঘটে। তো J2 জাংশনের কথা মনে আছে না, গত ক্লাসে দেখাইছি যে যেটা রিভার্স বায়াস হয়ে থাকে, এটা ব্রেকডাউন হয়, তখন আমাদের সাফিসিয়েন্ট কারেন্ট ফ্লো করে। আরেকটা হলো গেট কারেন্ট, আমরা যদি গেট কারেন্ট অ্যাপ্লাই করি তখন রিজেনারেটিভ প্রসেস চালু হয়ে যায়, আমাদের তখন থাইরিস্টর টার্ন অন হয়ে যায়। তো এই প্রসেসগুলো দ্বারা আমরা একটা থাইরিস্টরকে টার্ন অন করতে পারি। ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে ইফেক্টস অফ গেট কারেন্ট অন ফরওয়ার্ড ব্লকিং ভোল্টেজ, এখানে গেট কারেন্টের ইফেক্ট আমাদের দেখানো হয়েছে। গেট কারেন্ট মানে কি? গেট ভোল্ট, গেট পালস, গেট পালস, যেটা গেট পালস দিলেই তো গেট কারেন্ট ফ্লো করবে। তো গেট কারেন্টের ইফেক্ট আমাদের দেখানো হয়েছে এখানে, যে এখানে V1 ভোল্টেজটা হলো সবচেয়ে বেশি, V2 হলো সবচেয়ে, এই ভোল্টেজটা কি? এই ভোল্টেজটা হলো আমাদের অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ। অর্থাৎ এক্স অ্যাক্সিসে দেখাইছি অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ, আর ওয়াই অ্যাক্সিসে আমি দেখাইছি সেটা হলো টোটাল যে কারেন্টটা ফ্লো করতেছে অ্যানোড টু ক্যাথোডের ভিতর দিয়ে, সেই টোটাল কারেন্টের গ্রাফ। এক্স অ্যাক্সিসে আমি অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ শো করছি, আবার ওয়াই অ্যাক্সিসে আমি অ্যানোড টু ক্যাথোডে আমাদের টোটাল যে কারেন্ট আছে সেই কারেন্ট আমি শো করছি। এক সেকেন্ড আমি কলমটা বের করি। হ্যাঁ, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে এইটা হলো কি, এক্স অ্যাক্সিস হলো অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ, ভোল্টেজ অ্যাক্রস অ্যানোড টু ক্যাথোড। আমরা যদি একটা থাইরিস্টর কল্পনা করি, থাইরিস্টরের এটা যদি হয় পি এন পি এন, আচ্ছা একটা জিনিস, আমি কিন্তু বারবার থাইরিস্টর বলতেছি, কিন্তু আলটিমেটলি এটার নাম কিন্তু এসসিআর, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, যেটা আমি পড়াইতেছি এখন। বুঝতে পারছো? থাইরিস্টর এসসিআর নাকি এসসিআর? এসসিআর, এসিআর আচ্ছা। আর থাইরিস্টর দিয়ে সাধারণত একটা গ্রুপ অফ ডিভাইস বোঝানো হয়। থাইরিস্টর হলো একটা গ্রুপ অফ ডিভাইস। এই ডিভাইসের মধ্যে এই এসসিআর এর প্যাটার্নে মানে অসংখ্য বেশ কিছু ডিভাইস আছে, এগুলোকে একত্রে আমরা নাম বলতেছি থাইরিস্টর। ঠিক আছে, মানে এই টাইপেরই, আমরা এটা কিছুক্ষণ পরে দেখবো। আচ্ছা, এটা এসসিআর এ, এটা যদি হয় অ্যানোড, এটা যদি হয় ক্যাথোড, আর এটা যদি হয় গেট, না তাহলে এই যে এক্স অ্যাক্সিস দিয়ে, এই এক্স অ্যাক্সিস দিয়ে বুঝাইতেছে আমি অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ, অর্থাৎ এই দুইটা পয়েন্টের মাঝের ভোল্টেজটাকে আমি বুঝাইতেছি এই ভি এ কে দিয়া, এই দুইটার মাঝের ভোল্টেজটাকে আমি বলতেছি ভি এ কে, অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ। ঠিক আছে, ওকে। আর এই যে কারেন্টটা, এই অ্যানোড টু এর ভিতরে যে কারেন্টটা ফ্লো করতেছে, এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমি বুঝাইতেছি আইটি দিয়ে, টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট হলো আমাদের, অর্থাৎ অ্যানোড টু ক্যাথোডের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে, অ্যানোড টু ক্যাথোডের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে, এটা হলো আমাদের টোটাল কারেন্ট বা আইটি কারেন্ট। ক্লিয়ার? জি স্যার। এটা বুঝাইছি। এখন এইভাবে যদি আমি গ্রাফটা প্লট করি, তাহলে দেখতেছি যে মনে করো একে ভোল্টেজের মান 0 ছিল, 0 তো যখন ছিল তখন কারেন্টের মানও 0, কোনো সমস্যা নাই এই জায়গায়। কিন্তু এই ভোল্টেজের মান যখন 0 থেকে বাড়াইতে থাকবো, অর্থাৎ এই ভোল্টেজের মান যখন আমি বৃদ্ধি করতে থাকবো, তখন দেখা যাবে যে আস্তে 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 অল্প কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করা শুরু করবে। ঠিক আছে, লিকেজ কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, কিন্তু এই কারেন্টের মানটা কি খুবই নেগলিজেবল, খুবই নেগলিজেবল কারেন্ট ফ্লো করবে। মনে করো আমি গেটে কোনো পালস দেই নাই, এখানে কোনো ধরনের পালস নাই, আমি কোনো ধরনের পালস দেই নাই এখানে, অর্থাৎ এখানে গেট ভোল্টেজটা ধরো আমাদের 0, অর্থাৎ গেট কারেন্টের মান ধরো 0, তাহলে কোনো ধরনের গেট পালস না দিলে আমাদের কি হইতেছে, এই অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে এক সময় দিয়ে দেখা যাইতেছে আমাদের লিকেজ কারেন্টের পরিমাণ অল্প অল্প করে বাড়তেছে, বাড়তে 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 এই কন্ডিশনে আসে ভিবিও কন্ডিশনে আসার পর আমাদের কি হবে, এখানে কিন্তু গেট পালস 0, এই যে দেখো আইজি কারেন্ট সমান সমান 0, আইজি হলো গেট কারেন্ট, আইজি কারেন্টের মান 0 না, গেট কারেন্ট মানে আবার 0 হয়ে যাবে, আবার 0 হয়ে যাবে লাস্টে। কোনটা? এটা কি স্যার গেট কারেন্ট স্যার কি ব্রেকডাউন হয়ে যাচ্ছে? স্যার আইজি ইকুয়াল 0 যে হলো ওখানে, হ্যাঁ ওটা আমি 0ই রাখছি, আমি তো গ্রাফে তার ওটা শো করি নাই, আইজি কারেন্ট তো শো করি নাই।
ধরো আইজি কারেন্ট 0 এর জন্য আমি গ্রাফ প্লট করতেছি, আইজি ইকুয়াল টু 0 এর জন্য আমি ভোল্টেজ বাড়ায়ে আমি কারেন্টের মান মেজার করতেছি, টোটাল কারেন্ট মেজার করতেছি। বুঝতে পারছো না? ধরো আমি ল্যাবরেটরিতে কি করতেছি, এই আইজি কারেন্ট গেট কারেন্টের মান 0 রাখে না, পাওয়ার ইলেকট্রনিক্সে যদি ল্যাব করতে পারি তাহলে আমরা সম্ভবত ওই একটা ল্যাবই দেখাইতে পারবো। ঠিক আছে, এই যে গ্রাফটা বানানো, এছাড়া আমাদের আর কোনো ইকুইপমেন্ট নাই। যদি দেখাইতে পারি ওই একটা ল্যাবই হয়তো বা দেখানোর সুযোগ আছে, কারণ আমাদের কাছে এসসিআর আছে। ঠিক আছে, দেখো এই আইজি কারেন্টের মান আমাদের এখানে 0 রাখলাম, 0 রেখে এই ভোল্টেজটা আমি বাড়াইতেছি, এই ভোল্টেজটা বাড়াইতেছি, অর্থাৎ অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ বাড়াইতেছি, বাড়াইতে 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 এক সেকেন্ড রেকর্ড শুরু করে, হ্যাঁ হ্যাঁ, বাড়াইতে বাড়াইতে এক সময় গিয়ে দেখা গেছে কি যে যতই ভোল্টেজ বাড়ায় আমাদের কারেন্টের মান অল্প অল্প করে বাড়তে থাকে। এই মানটা কি নেগলিজিবল অ্যামাউন্ট অফ কারেন্ট সবসময় হইতে থাকে। হইতে 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 এক সময় গিয়ে দেখা গেল যে এই কন্ডিশন আসে ভিবিও কন্ডিশন আসার পর আমার ডিভাইসের একটা ব্রেকডাউন ঘটলো। ঠিক আছে, এই কন্ডিশন আসার পর ডিভাইসের ব্রেকডাউন ঘটলো। এই ব্রেকডাউন ঘটলো কোন কন্ডিশনে? এই ভোল্টেজ, কারণ এই ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে এক সময় তো ব্রেকডাউন ঘটবেই। এটা যদি হয় জাংশন J2, তাহলে J2 জাংশনের এক সময় ব্রেকডাউন ঘটবে। এটা তো রিভার্স বাইসে ছিল J2টা, এটা একটা ব্রেকডাউন ঘটবে। ব্রেকডাউন ঘটলেই এই তখনই কি করবে, ধাপ করে আমাদের কারেন্টের মান ইনক্রিজ হয়ে যাবে, কারেন্টের মান তখন আমাদের ইনক্রিজ হয়ে যাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হলো আইজি ইকুয়াল টু 0 এর জন্য। এখন সেকেন্ড কোশ্চেন হইলো আমাদের আইজি ইকুয়াল টু 0 না রাখে যদি কিছু পরিমাণ গেট পাস দেই, এখানে ধরো অল্প পরিমাণ গেট পাস দিছি, ধরো এরপরে গেট পাস হলো IG1, অর্থাৎ অল্প পরিমাণ গেট পাস দিছি IG1, তখন কি করবে? তখন দেখা যাবে যে আমাদের এই গ্রাফটা এই ভিবি 0 পর্যন্ত যাইতে হবে না, V1 পর্যন্ত যাওয়ার পরেই আমাদের ব্রেকডাউন ঘটবে। ঠিক আছে, অর্থাৎ অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ একটা নির্দিষ্ট ভোল্টেজ V1 ভোল্টেজে যাওয়ার পরেই ধরো আমাদের ব্রেকডাউন ফিরে পড়বে। ঠিক আছে, ধরো এটা 5 ভোল্ট, তাহলে 5 ভোল্টে যাওয়ার পরে আমাদের অ্যানোড টু ক্যাথোড যদি আমাদের 5 ভোল্ট দেয় তাহলে ব্রেকডাউন করতেছে IG1 কারেন্টের জন্য। বুঝতে পারছো? একটা নির্দিষ্ট কারেন্ট IG1 কারেন্টের জন্য V1 এ গিয়ে ব্রেকডাউন করতেছে, অর্থাৎ এর চেয়ে অনেক আগেই ব্রেকডাউন করতেছে। ঠিক আছে, এবং কারেন্ট ফ্লো করতেছে, মানে এসসিআর টার্ন অন হয়ে যাচ্ছে। ব্রেকডাউন হওয়া মানে কি টার্ন অন হয়ে যাচ্ছে, এসসিআর চালু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি V1 ভোল্টেজ চালু হয়ে যাচ্ছে। আবার আইজি এর মান আরেকটু বাড়াইলাম, আইজি এর মান আরেকটু বাড়াই IG2 করলাম। IG2 যখন হইলো মানে IG1 এর থেকে IG2 বড়, আইজি এর মান আরেকটু বাড়ায় IG1 থেকে IG2 করলাম। করার পরে দেখা গেছে যে দেখুন আরো কম ভোল্টেজেই সে অন হয়ে যাইতেছে, অর্থাৎ V2 ভোল্টেজেই সে অন হয়ে যাইতেছে। ঠিক আছে, আইজি এর মান আরো বাড়াইলাম, ধরো IG2 থেকে IG3 করলাম, অর্থাৎ গেট পালস যেটা গেট কারেন্ট এটার মান আরো বাড়াই দিলাম। তাহলে কি হইতেছে, আরো কম ভোল্টেজে সে অন হয়ে যাইতেছে, সে তখন V3 ভোল্টেজেই অন হয়ে যাইতেছে এসসিআর। এরকম ভাবে আমাদের গেট কারেন্টের মান যত বাড়াবো তত অ্যানোড টু ক্যাথোড তত কম ভোল্টেজেই সে অন হয়ে যাবে। বুঝতে পারছো গেট পালসের প্রভাবটা? এই যে আইজি কারেন্টের মান আমরা যত বাড়াবো অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ তত কম থাকলেও সে অন হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এই দুইটার মাঝে ভোল্টেজ কমও দেই কিন্তু প্রচুর পরিমাণে যদি এই আইজি কারেন্ট ফ্লো করাই তাহলে শেয়ার আমাদের অন হয়ে যাবে। আর অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ যদি আমাদের আইজি কারেন্টের মানটা যদি এমন দেই যে খুবই নেগলিজিবল, তাহলে অবশ্যই আমাদের অ্যানোড টু ক্যাথোডের মান সাফিসিয়েন্ট অ্যামাউন্টে বাড়াইতে হবে, তাহলে শুধুমাত্র এসসিআর অন হবে, আদারওয়াইজ অন হবে না। স্যার গেট কারেন্টের সাথে কত থাকে স্যার? এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। ঠিক আছে, কারেন্টের মান খুবই কম, এটা সাধারণত মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট, খুবই কম থাকে। জি স্যার। ঠিক আছে, ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে, এটা না দেখে বলা যাবে না। এর যদি কোথাও যদি কোনো দেওয়া থাকে স্পেসিফিকেশন শীট দেওয়া থাকে বিভিন্ন ডিভাইসের সাথে যারা এগুলো তৈরি করে, ওগুলো দেখে বলতে হবে যে কত কি পরিমাণ থাকে, কত ভোল্টেজে কি পরিমাণ কারেন্ট দিলে কত ভোল্টেজে অন হয়। এরকম প্রত্যেকটা যারা ম্যানুফ্যাকচারার তাদের কাছে সাধারণত নেটে ঘাটলেই দেখবা ওই মডেলটা উল্লেখ করে নেটে সার্চ দিবা, ওদের একটা শীট স্পেসিফিকেশন শীট বানাই পড়বে, ওখান থেকে দেখে নিতে হবে। এই আমরা আইসির ক্ষেত্রে যেরকম দেখি আর কি।
জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে তো এইভাবে আমরা দেখা যাচ্ছে অনেক কম ভোল্টেজে অন হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে গেট পালস বাড়াইলে আমাদের অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ অনেক কম ভোল্টেজেও আমাদের এসসিআর টার্ন অন হয়ে যায়। ঠিক আছে? কিন্তু যদি গেট পালসের পরিমাণ অনেক কম থাকে, অর্থাৎ এই কারেন্টটা যদি অনেক খুব মিনিমাম থাকে, এসসিআর কিন্তু কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস। বুঝতে পারছো? এটা একটা কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস। এটার সাথে ভোল্টেজের সাথে কিন্তু রিলেশন নাই। এর সাথে রিলেশন কি কারেন্ট, গেট দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে তার উপরে। এটা কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস, বুঝতে পারতেছো? বিজেটির মতো, বিজেটি যেমন জি কারেন্ট স্যার। কন্ট্রোলিং ডিভাইস, এসসিআর কেও তো আর আমাদের দুইটা, এসসিআর ও হ্যাঁ কারেন্ট কন্ট্রোলার। এসসিআর কেও তো আমাদের দুইটা বিজেটি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, একটা পিএনপি আর একটা এনপিএন। এটা একটা কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস। তো এই গেট কারেন্টের উপর টোটাল ডিপেন্ড করতেছে আমার কি পরিমাণ ভোল্টেজে সে টার্ন অন হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। আচ্ছা, এইভাবে আমরা এটা পাইলাম। আর এটা হলো রিভার্স বায়াসের ক্ষেত্রে। যদি অ্যানোড টু ক্যাথোড রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, অ্যানোডে নেগেটিভ দেই, ক্যাথোডে পজিটিভ দেই, তাহলে তো রিভার্স বায়াস, তাই না? তখন কি হবে? জাংশন J1 এবং J3 রিভার্স বায়াস থাকবে। J3 রিভার্স বায়াস থাকবে, এটা রিভার্স বায়াস থাকবে, এটাও রিভার্স বায়াস থাকবে। শুধুমাত্র এটা ফরওয়ার্ড বায়াস থাকবে তখন, ফরওয়ার্ড থাকবে। তাই না? যদি অ্যানোডে হ্যাঁ। নেগেটিভ ক্যাথোডে পজিটিভ দেই, তাহলে J1 ও রিভার্স বায়াস, J3 ও রিভার্স বায়াস, শুধু J2 ফরওয়ার্ড বায়াস। যে কারণে এসসিআরটা সহজেই তখন আমাদের টার্ন অন হবে না। এটা একমাত্র টার্ন অন করার সিস্টেম হলো এই রিভার্স বায়াস ভোল্টেজ বাড়াইতে 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 এতটাই বাড়াইতে হবে যে জায়গায় গিয়ে এই দুইটা জাংশনই ব্রেকডাউন হয়ে যাবে, J1 এবং J3 দুইটাই যখন ব্রেকডাউন হবে তখনই শুধুমাত্র রিভার্স বায়াসে এই এসসিআরটা কারেন্ট ফ্লো করবে, আদারওয়াইজ কারেন্ট ফ্লো করবে না। বুঝা গেছে? এই কারণে রিভার্স বায়াসের কার্ভটা হলো যে এরকম গিয়ে 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 শুধুমাত্র এই কন্ডিশনে আসার পরেই আমাদের এটা হলো রিভার্স বায়াস ব্রেকডাউন ভোল্টেজ, যেটা যে ভোল্টেজে J1 এবং J2 দুইটা জাংশনে ব্রেকডাউন হয়ে যাবে। এই ভোল্টেজটা অনেক হাই, এটা অনেক হাই ভোল্টেজ, খুবই হাই। ঠিক আছে? এই ভোল্টেজটা অনেক হাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। এসসিআর কে নরমাল কোন সাধারণ অবস্থায় আমরা কখনোই এসসিআর কে রিভার্স বায়াসে ইউজ করি না। এটা এসসিআর এর ইউজ না। এসসিআর এ এই ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিকটাই আমরা ইউজ করি। আর এই কাজটা তো আমরা ডায়োড দিয়েও করতে পারি। হ্যাঁ, এই কাজটা তো আমরা ডায়োড দিয়েও করতে পারি। এসসিআর এর ইউজটাই হলো ফরওয়ার্ড বায়াসে। ওকে, তাহলে আমরা এইটা দেখলাম গেট কারেন্টের সাথে আমাদের টোটাল কারেন্ট যেটা অ্যানোড কারেন্টের রিলেশন দেখলাম মোটামুটি। এগুলো বই থেকে পড়ে নিও। এরপরে কি কি গ্রাফ দিছে, টাইম ডায়াগ্রাম লাগবে না এটা। ওকে, এখন থাইরিস্টর টার্ন অফ। একটা থাইরিস্টরকে কিভাবে অফ করা যায়? আচ্ছা, বইয়ের ভিতরে থাইরিস্টর টার্ন অফ করা নিয়ে যেটা আলোচনা করা আছে, যেভাবে এগুলো গুছায়া দেয়া নাই একটাও। সত্যি কথা বলতে এগুলো গুছায়া দেয়া নাই, যে কারণে তোমাদের বুঝতে কষ্ট হইতে পারে। ঠিক আছে? তো এটারও আমার একটা নোট করা আছে। আমি ওগুলো মানে যদিও এটা আমার অনেক আগের করা, হাতের লেখা খুবই খারাপ, তারপরে মোটামুটি মনে হয় বুঝতে পারবা। ঠিক আছে? ফ্রেশ করে আমার আর তোলা হয় নাই। ঠিক আছে? মানে খুব রাফ করে করছিলাম তো, হাতের লেখা খুবই খারাপ, তো ওটা দিয়ে দিল। ওকে, এগুলো গুছায় লেখা নাই। তারপর আমি একটু বলে যাই এসসিআর কে কিভাবে টার্ন অফ করতে হয়। হ্যাঁ, নরমালি আমি একটা এসসিআর এর সিম্বল ড্র করি। ধরো এটা একটা এসসিআর, এটাতে এসসিআর সরি এইরকম হবে এসসিআর এর সিম্বল। হ্যাঁ, এটা কি একটা ডায়োড? এটা একটা ডায়োড না? ডায়োড। জি এটার স্যার। সাথে পার্থক্য হলো এই জায়গায় একটা টান দিবা, এটাই হলো আমাদের গেট, এটা হলো এসসিআর, এটা হলো গেট, এটা হলো আমাদের অ্যানোড, এটা হলো আমাদের ক্যাথোড।
এইটা। অ্যানোড ক্যাথোড আর এটা গেট হবে। হ্যাঁ, তার এসসিআর এ শুধু গেট মানে গেট যুক্ত হবে শুধু। এসসিআর এ শুধু গেটটা যুক্ত হবে, ঠিক আছে। এসসিআর কে টার্ন অফ করার জন্য আমাদের মূল কন্ডিশন কি ছিল, যে এসসিআর কে টার্ন অফ করার জন্য আমাদের মূল কন্ডিশন হইলো আমাদের যে এসসিআর এর কারেন্টের মানটা, এর ভিতর দিয়ে যে অ্যানোড কারেন্ট ফ্লো করতেছে এই কারেন্টটাকে আমাদের ডিক্রিজ করে ফেলতে হবে, অর্থাৎ এই কারেন্টটাকে হোল্ডিং কারেন্টের নিচে নামায় ফেলতে হবে। যদি এই কারেন্টের ভ্যালুটাকে আমরা নিচে নামায় ফেলতে পারি তাহলে এসসিআরটা আমাদের টার্ন অফ হয়ে যাবে, আদারওয়াইজ টার্ন অফ হবে না, তাই তো। জি স্যার। কারেন্টটাকে যদি আমরা কোনো একটা মেকানিজম ইউজ করে এই কারেন্টটার ভ্যালুটাকে আমরা হোল্ডিং কারেন্টের নিচে নামাই ফেলতে পারি তাহলে একমাত্র এসসিআর টার্ন অফ হবে, আদারওয়াইজ হবে না, কারণ তখন রিজেনারেশন প্রসেসটা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আদারওয়াইজ রিজেনারেশন প্রসেস অলওয়েজ চলতে থাকবে। গত ক্লাসে আমরা যে দেখছিলাম যে অটোমেটিক গেট পালস জেনারেট হতে থাকে এসসিআর এর ভিতর দিয়ে, আমরা গেট পালস সরাই ফেললেও অটোমেটিক কি করতেছিলাম, গেট পালস আমরা জেনারেট করতেছিলাম। এর আগে আমরা গত ক্লাসে আমরা দেখছি এটা। তো এই প্রসেসটা স্টপ করতে হবে। এই প্রসেসটা স্টপ না করলে আমাদের এসসিআর কে টার্ন অফ করা যাবে না। এই কারণে এসসিআর কে টার্ন অফ করা কঠিন, ঠিক আছে। এসসিআর কে টার্ন অফ করতে গেলে আমাদের সাধারণত দুইটা মেকানিজম ইউজ করা হয়। একটা হলো ফোর্সফুলি আমাদের অ্যানোড কারেন্ট ইন্টারাপশন করা হয়, দুই নাম্বার হলো একটা রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। তো দুইটা মেকানিজম দেখি এখানে কি এগুলো কি কিছু বলছে কিনা আমি একটু দেখি। আমার এটা এই জিনিসটা আমার পড়া হয় নাই, আমি একটু দেখি এখানে কি লিখছে। ডিউ টু আউটার পিএন জাংশন minimum value of interval between the zero highest applicable আচ্ছা আচ্ছা এটা সম্ভবত আচ্ছা দেখি। হ্যাঁ দেখো এই যে দুইটা জিনিস বললাম সেটা হলো এই কারণে আমাদের প্রথম যে কাজটা করি সেটা হলো এসসিআর কে টার্ন অফ করার জন্য, সেটা হলো কোনো একটা কারণ ভাবে যদি আমি এখানে একটা সুইচ অ্যাপ্লাই করতে পারি। এক সেকেন্ড এটাকে আমি একটু নতুন করে রিড্র করি। এটাকে দিলাম, এটাকে এখানে দিলাম। তো এখানে আমি একটা ধরো সুইচ অ্যাপ্লাই করলাম, একটা সুইচ দিলাম, ঠিক আছে। তো এখানে যে একটা সুইচ অ্যাপ্লাই করতে পারি, আমরা যদি এই সুইচটাকে অফ করে দেই তাহলে কি এই দিক দিয়ে অ্যানোড টু ক্যাথোড কোনো কারেন্ট ফ্লো হবে? হবে না। না স্যার হবে না স্যার, অফ করলে হবে না। তখন আমাদের এসসিআরটা অফ হয়ে যাবে। অর্থাৎ বাইরে থেকে যদি আমরা একটা সুইচ অ্যাপ্লাই করতে পারি, যে সুইচটা অফ করে দিলে আমাদের এই অ্যানোড টু ক্যাথোড কারেন্টটা ফ্লো করবে না, তখন আমাদের এসসিআরটা অফ হয়ে যাবে। বুঝতে পারছো তো? এই সুইচটা আমাদের ম্যানুয়ালি হইতে পারে, অথবা এখানে আমরা একটা ভিজিটি অথবা একটা মসফেট বসায় আমরা অটোমেটেড সুইচও বানাইতে পারি। ভিজিটি কে সুইচ হিসেবে অ্যাপ্লাই করা যায় না, মসফেট কে সুইচ হিসেবে অ্যাপ্লাই করা যায় না। তো এইভাবে একটা ভিজিটি বা মসফেট বসায় আমরা ডিজিটালিও এটা কন্ট্রোল করতে পারি একটা পালস দিয়ে দিয়ে, ঠিক আছে। প্রোগ্রাম করা যদি থাকে কোনো একটা সিস্টেম, প্রোগ্রাম করা সিস্টেমের ভিতরে আমি একটা পালস দিয়ে দিয়েও নির্দিষ্ট টাইম পর পর এসসিআর অফ করা প্রয়োজন হলে আমরা এটাকে এই পালস দিয়ে অপারেট করে এটাকে অফ করে ফেলতে পারি। এটা একটা সিস্টেম এসসিআর অফ করা, বুঝতে পারছো? জি স্যার। অথবা এখানে একটা সাফিসিয়েন্ট রেজিস্ট্যান্স, এখানে মনে হয় একটা সাফিসিয়েন্ট রেজিস্ট্যান্স লাগাইছে। সাফিসিয়েন্ট রেজিস্ট্যান্স যদি লাগায় এখানে, যেটা হাই মানের রেজিস্ট্যান্স, যেটা কারেন্টকে কমাই দেয়, ঠিক আছে, ওই হাই মানের রেজিস্ট্যান্স যদি আমরা লাগাই তাহলে হুট করে দেখা যাবে যে আমাদের হোল্ডিং কারেন্টের চেয়ে কম হয়ে গেছে, আমাদের এসসিআর অফ হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা সিস্টেম। দুই নাম্বার সিস্টেম এসসিআর কে অফ করার, সেটা হলো ফোর্সফুলি এখানে একটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হবে। এক্সটার্নাল কোনো একটা সোর্স থেকে আমরা যদি এমন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি যেখানে এসসিআর এর ভিতরে এখানে নেগেটিভ ভোল্টেজ এবং এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হয়, তাহলেই তো আমাদের এই অ্যানোড টু ক্যাথোড কারেন্ট রিডিউস হয়ে যাবে, না? অর্থাৎ ফোর্সফুলি যদি আমরা এটাকে রিভার্স বায়াস করে দেই তারপরেও এসসিআরটা আমাদের টার্ন অফ হয়ে যাবে। তাহলে এসসিআর কে অফ করার জন্য দুইটা জিনিস পাইলাম। এক হলো আমরা অ্যানোড কারেন্ট ইন্টারাপশন ঘটাবো, অর্থাৎ অ্যানোড কারেন্ট ফ্লো হওয়া আমরা আটকাই দেব। দুই নাম্বার হলো আমাদের এখানে ফোর্সফুলি আমরা এখানে একটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করব।
বুঝতে পারছো? স্যার অ্যানোডে স্যার রিভার্স বায়াস দিব। অ্যানোড টু ক্যাথোডে, অ্যানোড আর ক্যাথোডে আমরা রিভার্স বায়াস দেব। রিভার্স বায়াস মানে কি? অ্যানোডে নেগেটিভ, ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ আর দেব। ক্যাথোডে পজিটিভ। নরমালি কি থাকে? অ্যানোডে পজিটিভ, ক্যাথোডে নেগেটিভ থাকে। এখন আমরা উল্টা হ্যাঁ। দিয়ে দিব, অ্যানোডে নেগেটিভ দিব, ক্যাথোডে পজিটিভ দিব। তাহলে কি হইতাছে? আমাদের অ্যানোড টু ক্যাথোড ডিপ্লেশন ভোল্টেজ, লেয়ার বাইরে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ফোর্সফুলি আমাদের তখন এটা অফ হয়ে যাইতাছে, জি স্যার। কারেন্টের মান কমে যাইতাছে, অফ হয়ে যাইতাছে। ঠিক আছে? আর একবার অফ হয়ে গেলে আর এসসিআর তার অন হবে না যতক্ষণ না আমরা একটা গেট পাস দেই তারে। ঠিক আছে? একবার অফ করার পর এসসিআর কে অন করতে গেলে আবার একটা গেট পাস দিতে হবে, আদারওয়াইজ সে অন হবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার তাহলে স্যার গেট পাস স্যার তাহলে দুইবার দিতে হবে, মানে একবার তো স্যার ই হলো মানে অফ করার ক্ষেত্রে হলো, আরেকবার দিয়ে স্যার অন করতে হবে এমন? কোনটা? হ্যাঁ হ্যাঁ, যদি এরকম থাকে হ্যাঁ। যে একবার অফ করলাম আবার অন করার প্রয়োজন পড়ছে এসসিআর, তখন আবার গেট পাস দিব। আবার স্যার কোন দিকে দিব? হ্যাঁ, কোন দিকে? কোন থেকে দিব বলতে এইটা এক্সটার্নাল আমরা দিব যদি অন করার প্রয়োজন থাকে। এটা তো আমরা যে সার্কিট ডিজাইন করতেছি বা যে কাজে ব্যবহার করতেছি ওখানে কোনো একটা না ওয়ে তো থাকবেই গেট পাস দেয়ার। জি স্যার। অ্যাপ্লিকেশনে তো আমরা যাইনি এখনো এসসিআর এর। এটাকে তো স্যার। কোনো না কোনো সার্কিট আমরা ইউজ করব, তখন কোনো না কোনো লাইন কানেকশন এখানে তো থাকবেই, তাই না? জি স্যার। ওকে, থাকবে। ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এসসিআর কে টার্ন অফ করা। এটাই হলো এসসিআর টার্ন অফ করার থিম, আর কিছু না। এখানে সম্ভবত যেটা করছে, হ্যাঁ এখানে একটা যে রেজিস্ট্যান্স অ্যাড করছে, আমাদের কারেন্ট ইন্টারাপশন ঘটাইছে, এসসিআর অফ হয়ে গেছে। আর এইখানে এই যে দেখো একটা ক্যাপাসিটর দিয়ে রিভার্স বায়াস অ্যাপ্লাই করছে। এই এই এসসিআরটাকে তারা টার্ন অন করছে। এই এসসিআর কে টার্ন অন করলে এই পজিটিভ ভোল্টেজটা আমাদের এই যে এখানে অ্যাপ্লাই হইতাছে, নেগেটিভ ক্যাপাসিটর নেগেটিভ ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই হইতাছে। হইলে আমাদের এই এসসিআর এর ভিতরে দিয়ে আমাদের রিভার্স বায়াস আসে যাইতাছে। এই যে এখানে খেয়াল করো, আসে গেলে তখন এসসিআর অফ হয়ে যাইতাছে। জাস্ট এখানে ক্যাপাসিটরটা ইউজ করা হয়েছে, আমাদের এখানে রিভার্স বায়াস দেওয়ার কারণে, কারণ ক্যাপাসিটরের পজিটিভ চার্জ, এটা হলো নেগেটিভ চার্জ। এই টি2 এসসিআর, এই টি2টা যখন অফ থাকবে তখন আমাদের এই ফোর্স কমিউটেটেড ফোর্স কমিউটেশন হবে না, এটাকে বলা হয় ফোর্সড কমিউটেশন। ঠিক আছে? যেটা রিভার্স বায়াস অ্যাপ্লাই করে যেটা বলা হয়। আর এটাকে বলা হয় লাইন কমিউটেটেড থাইরিস্টর সার্কিট, এটা লাইন কমিউটেশন। ঠিক আছে? এটা হবে না, কারণ হলো এই যে দেখো এটা যখন অফ থাকবে, এই টি2 এসসিআর যখন অফ থাকবে তখন রিভার্স বায়াসটা এখানে অ্যাপ্লাই হবে না, কিন্তু এটা যখন অন হয়ে গেল তখন এখানে রিভার্স বায়াস অ্যাপ্লাই হয়ে গেল টি1 এ, হইলে এটা অফ হয়ে গেল। ঠিক আছে? তো এটা এখানে স্যার মূল কথা স্যার, হ্যাঁ এখানে কথা হলো যে স্যার টি2 যদি অফ থাকে তাহলে টি1 চালু থাকবে, আর টি2 যদি নাকি চালু হয়ে যায় তাহলে টি অন অফ হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, তো মূল থিম হলো এটাই যে এসসিআর কে আমরা সার্কিট যেভাবেই বানাই, তো এই অফ করার জন্য বিভিন্ন সার্কিট ডিজাইন করা থাকে কোনো সিস্টেমে, এটা যেভাবেই বানাই মূল থিম এটাই, হয় আমাদের এখানে কারেন্ট ইন্টারাপশন ঘটাইতে হবে অথবা এখানে রিভার্স বায়াস অ্যাপ্লাই করতে হবে, এছাড়া এসসিআর অফ করার কোনো উপায় নাই। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা যদি আমরা এখন বুঝে থাকি তাহলে এই যে এখন আমরা যেটা বলতেছি থাইরস্টর টাইপস, তোমাদের বললাম যে থাইরস্টর বিভিন্ন রকমের হয়। থাইরস্টরের মধ্যে একটা টাইপ হলো এসসিআর, এছাড়া আরো বিভিন্ন ধরনের থাইরস্টর হয়ে থাকে, এগুলো আমরা একটু দেখি। ঠিক আছে? এগুলো সবগুলো এখন আমরা পড়বো না, আমরা এখন এসসিআর কিছু অ্যাপ্লাই দেখবো, অ্যাপ্লিকেশন দেখবো, এরপরে গিয়ে আমাদের মিডের পরে ফাইনালের আগে আগে আমরা এই বিভিন্ন ডিভাইস নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো আমরা ইনশাল্লাহ ফাইনালের আগে আগে পড়বো। আমরা বর্তমানে এসসিআর দেখে বর্তমানে আর ইউজেজ চলে যাব আমরা। ঠিক আছে? তো এটা যেটা বলতেছিলাম, আচ্ছা কয়টা বাজে? 28। তোমাদের এরপরে ক্লাস কি? স্যার ওই যে ওয়াই স্যার। ওয়াহিদ স্যারের ক্লাস না? স্যার এখানে ক্লোজ করে দেন, ওই স্যার আবার আসুন। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লোজ করে স্যার। দিচ্ছি। হ্যাঁ স্যার মানে এটা একটু 2 মিনিটে দেখাই দিয়ে আমি ক্লোজ করে দিই, কারণ এরপরে নেক্সট আরেক টপিকে চলে যাব, আমাদের লেকচার শিটে চলে যাব। ঠিক আছে? স্যার। হ্যাঁ স্যার নাফিউল স্যার মানে ক্লাস স্যার কবে থেকে নেবে স্যার? তোমাদের কি নাফিউল স্যারের কি ক্লাসটা? ওই যে
নাফিউল মাইক্রোপ্রসেসর স্যার। প্রসেসর রাশেদ স্যার একটা আর নির্দিষ্ট স্যার পার্ট শেষ করার পর তারপরে, কারণ ওই পার্ট শেষ করলে নাফিউল স্যারের ক্লাস নেওয়াটা মানে এইটা সাধারণত মিডের পরের কোর্স, ঠিক আছে? আচ্ছা এই রাশেদ স্যার একটা নির্দিষ্ট পোরশন শেষ করার পর উনি নিতে পারবে, ঠিক আছে? ওকে, জি স্যার। দেখো থাইরস্টর টাইপ গুলো দেখি। থাইরস্টর কি জিনিস? থাইরস্টর হলো এটা সাধারণত একটা ফ্যামিলি, একটা বিভিন্ন ডিভাইসের একটা ফ্যামিলি থাইরস্টর। তো এই থাইরস্টরটা বিভিন্ন ধরনের আছে। এক নাম্বার হলো এখানে সাধারণত আমরা দিছি 13 ক্যাটাগরিজ, না ইনটু 13 ক্যাটাগরিজ এ থাইরস্টর আমরা ইউজ করছি। এর মধ্যে একটা হলো ফেস কন্ট্রোল থাইরস্টর, যেটাকে বলতেছে আমরা এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, বাই ডিরেকশনাল ফেস কন্ট্রোল থাইরস্টর বিসিটি, ফাস্ট সুইচিং থাইরস্টর এসসিআর, তারপরে লাইট অ্যাক্টিভেটেড সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার এলএএসসিআর, তারপরে বাই ডিরেকশনাল ট্রায়োড থাইরস্টর ট্রায়াক, রিভার্স কন্ডাক্টিং থাইরস্টর, গেট টার্ন অফ থাইরস্টর, ফেট কন্ট্রোল থাইরস্টর, মস টার্ন অফ থাইরস্টর এমটিও, তারপরে এমিটার টার্ন অফ থাইরস্টর, ইন্টিগ্রেটেড গেট কমিউটেটেড থাইরস্টর আইজিসিটি, না আইজিবিটি আরো আছে, জিটিও, আইজিসিটি, না আরো কিছু থাইরস্টর আছে, শুধু 13টা না আরো আছে, ঠিক আছে? তো এই সবগুলো আমরা দেখতে পারবো না, আমরা এর মধ্যে সিলেক্টিভ কিছু কিছু ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এই সবগুলো যদি আমরা দেখতে চাই এটা কোর্স অনেক বড় হয়ে যায়, এই সবগুলো দেখানো সম্ভব হয় না, ঠিক আছে? এখানে কিছু সিলেক্টিভ কিছু কিছু কোর্স ডিভাইস ইম্পর্টেন্ট যেগুলো ডিভাইস ইউজ হয় নরমালি, আমরা এরকম কিছু কিছু ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব। টায়াক আছে, টায়াক, হ্যাঁ ট্রায়াক আছে, আইজিবিটি আছে, আরো অনেক কিছু Yes, আছে, sir. ডায়াক আছে, যেগুলো নিয়ে টায়াক, আমরা আলোচনা ডায়াক। করব, যেগুলো আমাদের বেশি পরিমাণে ইউজ হয়। ওকে, তো এই পর্যন্তই থাকলো। মোটামুটি স্যার বেসিক আমাদের শেষ হয়ে গেছে। স্যার এখন স্যার আমরা কিছু কথা ছিল স্যার। ইউজ দেখবো। হ্যাঁ বলো।